আমি মা আর বাবার জন্য গরম দুধ নিয়ে যাচ্ছি, তারপর গিয়ে ঘুমিয়ে পড়বো। ও সুপর্ণা, তুমিও দেরি করো না কেমন? তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আবার কাল কিন্তু ভোরে উঠতে হবে। হ্যাঁ বড়দি ভাই, আমি এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা। কি রে দিদি ভাই, তুই এখনো ঘুমোতে যাসনি? আমি এক্ষুনি যাচ্ছি। শোন না অপু, বলছি যে তুই না ফোনে 10-12টা অ্যালার্ম দিয়ে তবে শুবি, তবে গিয়ে কাল ভোরবেলা 5টার সময় উঠতে পারবি। তুই তো ভালো করে জানিস বল, এখন বাড়িতে গুরুদেব আছেন, উনি কিন্তু ভোরে না উঠলে আবার রাগারাগি করবেন। উনি তো এমনিই রেগে গেছেন দিদি ভাই। মানে তুই আবার কি করেছিস? আরে বাবা দিদি ভাই, আমি কিচ্ছু করিনি। আর আচ্ছা, তুই ওনার জন্য কোনো খড়ম রেখে আসিসনি? এ বাবা, এটা তো আমি একদম ভুলে গেছিলাম রে। আসলে ওনার খালি পায়ে চলতে একটু অসুবিধে হয়। ছি ছি ছি, সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে রে। শোন না, বলছি আমি বরং এখন যাই, ওনার ঘরে গিয়ে খড়মটা রেখে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই দিদি ভাই, মেজো বৌদি অলরেডি গিয়ে ওনার ঘরে খড়ম রেখে দিয়ে এসেছে। আর খড়মটা ছিল না বলে উনি এতটা রেগে গেছেন। দেখেছিস, ভুল করলাম আমি, আর তার শাস্তি পেলি তুই। আমি বরঞ্চ গুরুদেবের কাছে গিয়ে বলে দিচ্ছি যে আপনার ঘরটা অপু নয়, আমি গুছিয়েছিলাম। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, তুই যদি এখন গিয়ে এটা বলিস তাহলে তো আমরা মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবো দিদি ভাই। তাও ঠিক, তুই ঠিকই বলেছিস। আমি না এখন যেন সব কিরম ভুলে ভুলে যাচ্ছি জানিস। সেই তো, সারাদিন খালি ঘরে বসে থাকবি, মন মরা হয়ে থাকবি, তোর কি হবে বল? কোথায় আর যাবো বলতো, বাড়িতেই তো থাকতে হবে। কি রে অপু, কি ভাবছিস অপু? কিছু না। আচ্ছা দিদি ভাই, তুই তো মাঝে মধ্যে জামাইবাবুর সঙ্গে কাছে পিঠে কোথাও বেড়াতে যেতে পারিস, আন্টিমানের পারমিশন নিয়ে যাবি। বেড়াতে যাব তোর জামাইবাবুর সাথে? তোর জামাইবাবুর কি সেই সময় আছে যে আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে? তুই তো মাঝে মধ্যে সুন্দর করে সাজগোজও করতে পারিস, জামাইবাবু দেখলে কত খুশি হবেন বলতো। সাজবো? কার জন্য সাজবো বলতো? তোর জামাইবাবুর তো সেই ধৈর্যও নেই যে আমার দিকে একবার ফিরে তাকাবে। আচ্ছা ঠিক আছে, তুই নিজের জন্য সাজগোজ করবি। হয়েছে হয়েছে, অনেক পাকাম হয়েছে, এখন চল তো, চল ঘুমোবি। আয়। আরে বাবা চল না রে বাবা, উফ আয় আয় তো। শোন না, বলছি যে ঘরে যাওয়ার আগে না একবার গুরুদেবের ঘরটা হয়ে যায়, জানিস ওখানে সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবো। না রে বাবা, তার আর কোনো দরকার নেই, ওনার ঘরদোর সুন্দর করে গোছানো আছে। তাছাড়া ওই নরম ধবধবে বিছানায় ঘুমানোর পর ওনার রাগ গলে জল হয়ে যাবে। রাগ গলে জল হয়ে যাবে নাকি জল জমে বরফের মতন কঠিন হয়ে যাবে সেটা তো এই জ্যোতিকাই ঠিক করবে। গুরুদেব ঘরে নেই, বাথরুম থেকে কলের জলের শব্দ আসছে, তার মানে গুরুদেব বাথরুমে আছেন। আমাকে এইটুকু সময়ের মধ্যে আমার কাজটা সেরে ফেলতে হবে, আর যদি আমার কাজটা সেরে ফেলতে পারি তাহলে তো কেল্লা ফতে। ভালো করে বিছুটি পাতাগুলো ছড়ানো হয়ে গেছে, এবারে একটু পরে খেলা জমে যাবে। এই দেখো, কলকাতায় যে আমাদের নতুন শোরুমটা ওপেন করছি ওটার ইন্টেরিয়ার ফরম্যাট।
কলকাতার বড় বড় জুতোর দোকানের সাথে যাতে পাল্লা দিয়ে চলতে পারি সেইভাবেই তৈরি করা হচ্ছে। কেমন? খুব সুন্দর হয়েছে গো। আর এটা দেখো, এই যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিডস কর্নার। এটাও খুব সুন্দর। একদম চুপ করো। কার সামনে কি কথা বলতে হয় তুমি একদম জানো না, সবকিছু ভুলে গেছো। যাও এখান থেকে, যাও। কি ব্যাপার কি? হ্যাঁ, আমার অপু গোয়েন্দার মুখটা আজকে হঠাৎ বাংলার 5-এর মতো লাগছে কেন? না না, 5 নয় গো, 5 নয়, 0। 0? ইউ মিন 0? ইয়েস ইয়েস, 0। যে অপু কিনা স্কুল কলেজের পরীক্ষায় সব সময় 100 পেত, সে অপুকে গুরুদেব কিনা এখানে 100 দিচ্ছেন। মানে আবার কি? উনি তো সারাক্ষণ রেগেই রয়েছেন। কেন রেগে কেন রয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আমাদের অপু গোয়েন্দা একটু বেশি কথা বলেছে, তাই না? না, গুরুদেব কিন্তু কথা বলা একদম পছন্দ করে না। না গো, তুমি বিশ্বাস করো, আমি একদম বেশি কথা বলিনি। আসলে ওনার ঘর গোছানোর সময় দিদিভাই না ওনার জন্য খড়ম রেখে আসতে ভুলে গেছে, আর উনি তো জানেন যে ওনার ঘরটা আমি গুছিয়েছি। ব্যাস, রেগে গেলেন অপুর ওপর। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে সরি বলে দিতে পারতে। বাবা রে, সরি সরি বলবো ওনাকে? উনি যা রাগী। তুমি হাসছো দীপু অ্যাসিস্ট্যান্ট? তোমার অপু গোয়েন্দা কিনা ভয়ে মরছে, আর তুমি হাসছো? কেন হাসছি বলো তো? আমি দেখছি আমার অপু গোয়েন্দাও কিছু ভয় পায়, এটা দেখে অবাকও হচ্ছি আমি। না 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 না, অপুর তো ভয়টা থাকতে নেই না, ও তো সুপারম্যান কিনা। সুপারম্যানই তো। দীপু অ্যাসিস্ট্যান্টের জীবনে অপু গোয়েন্দা সুপারম্যান। দূর বাবা। এই জানো তো, আমার না সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে। আসলে মিথ্যে কথা বলেছি তো, মিথ্যে কথা বলে কোচিং ক্লাসে গেছি। আমার না খুব অপরাধ বোধ হচ্ছে, খুব খুব মন কেমন করছে আমার। অপু, অপু, তোমার যত টেনশন, যত অপরাধ বোধ, যত মন কেমন করা, তুমি সব আমাকে দিয়ে দাও। সব দিয়ে দেব, তারপর তোমার মনটা কেমন করলে সেটাকে সামলাবে শুনি? তুমি সামলাবে, সত্যি অপু। তুমি যদি আমার বুকে মাথা রাখো, আমার মনের সমস্ত ঝড় থেমে যায়। কি ব্যাপার দীপু অ্যাসিস্ট্যান্ট, খুব কাব্যি করা হচ্ছে দেখছি। তা একটু হচ্ছে বটে। আসলে কি বলতো অপু, তুমি আমার জীবনে না ওই কালী পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার মতো, তাই তোমাকে দেখলে একটু আধটু কবিতা চলেই আসে। হ্যাঁ, তোমার কবিতা আসে, আর আন্টি মানের বকুনি আসে, তার সঙ্গে তো আবার গুরুদেবও যোগ দিয়েছেন। অপুর কত বকুনি খাবে বলো তো? বকুনি খেয়ে খেয়ে না অপুর পেট ভরে যাচ্ছে। তালের বড়া, মালপোয়া, নাড়ু, এগুলো কখন খাবে অপু? এটা তো খুব বড় সমস্যা অপু। না না না, খুব বড় সমস্যা। আমার মনে হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য বিদেশ থেকে লোক আনাতে হবে। ইয়ার কি হচ্ছে তাই না? আমার না
খুব টেনশন হচ্ছে জানো তো। গুরুদেবও না আন্টিমানের মতো শান্ত শিষ্ট মেয়ে পছন্দ করেন। হ্যাঁ, তো ঠিক আছে, কয়েকটা দিন তুমি একদম শান্ত শিষ্ট মেয়ে হয়ে থাকো। আরে বাবা, অপু তো খুব চঞ্চল, ও কি করে শান্ত হবে বলো তো? হ্যাঁ, অপু সেদিনই শান্ত হতে পারবে যেদিন ওর চোখ সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। অপু! এই তো দেখছি সত্যি সত্যি কেউ বিছুটি পাতার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তাহলে তো বলবো ভাগ্যিস আমি চাদরটা বদলে দিয়েছি, না হলে গুরুদেব যদি এই চাদরে শুতেন ওনার তো সারা শরীর চুলকাতো আর উনি তো খুব কষ্ট পেতেন। এসব এসব কি বলছিস তুই অপু? আমার তো শুনে খুব ভয় করছে রে। হ্যাঁ রে, বলছি তোর হাত এখন ঠিক আছে তো? ঠিক আছে রে দিদি ভাই। কিন্তু অপু, তুমি কাল রাতে কেন আমাকে কিছু বলনি? আসলে আমার খুব টেনশন হচ্ছিল দীপু অ্যাসিস্ট্যান্ট। আমার বারবার মনে হচ্ছে আমাকে বা আমার দিদিভাইকে আবার কেউ ফাঁসানোর চেষ্টা করছে। গুরুদেব যদি ওই বিছুটি পাতা মাখানো বিছানায় শুতেন তাহলে কি বড় সর্বনাশটাই হয়েছে তো ভাবতে পারছো? উনি খুব কষ্ট পেতেন আর সেই সঙ্গে অপু খুব বকুনি খেত। কিন্তু কে এটা করতে পারে? যে বা যারা আমাকে ফাঁসাতে চায়। মাসিমণি? না না, মাসিমণি এটা করবে না। মাসিমণি তো একদম বদলে গেছে। তাহলে তাহলে নীলু? কিন্তু ওই দেশের বাড়িতে গয়না চুরির ঘটনার পর নীলুও কিন্তু একদম শুধরে গেছে। তাহলে কি জানি, তবে কেউ না কেউ তো আছেই যে চায় না অপু এই বাড়িতে থাকুক, যে চায় অপু সবসময় বিপদে পড়ে যাক। কে? কে বলো তো? মেজ বৌদি না তো? বুঝতে পারছি না, প্রমাণ ছাড়া তো এভাবে নিশ্চিত করে বলা যায় না। তবে হতেই পারে আমাকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করছে। এখন কি হবে বলতো অপু? এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না দিদি ভাই, যে বা যারা এই কাজগুলো করছে অপু তাদের ঠিক ধরেই ছাড়বে। অপু গোয়েন্দার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ কাজ নয়। তবে হ্যাঁ দিদি ভাই, এই কথাগুলো এখন কাউকে কিচ্ছু বলবি না। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না। পুজোটা আগে ভালো করে হয়ে যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। শোন না, আমি বরং যাই, জানিস এক্ষুনি আবার পুজো শুরু হয়ে যাবে। আমি গিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি, তোরা আয় কেমন? আসছি। কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন? চলো। আমার বউটা কিন্তু খুব বুদ্ধিমতী। তো প্রশংসা করা হচ্ছে, কি ব্যাপার? যেটা সত্যি সেটাই বলছি, সত্যি ছাড়া একটাও মিথ্যে কথা বলছি না। আচ্ছা অপু, কালকে যে তোমার হাতে বিছুটি পাতা লেগেছিল, এত চুল করছিল, এত জ্বালা করছিল, তুমি আমাকে কেন বলনি? তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমার হাতে ময়শ্চারাইজার লাগিয়ে দিতাম, নারকেল তেল লাগিয়ে দিতাম, দেখতে তোমার সব জ্বালা সেরে যেত। ঠিক এইভাবে এইভাবে। আমি যখন ঘরে গেলাম তখন তো তুমি নাক ডেকে ঘুমোচ্ছিলে। উনি কাঁচা ঘুম থেকে উঠে নাকি আমার হাতে নারকেল তেল ময়শ্চারাইজার মাখিয়ে দিতেন। তাহলেই হলো মিথ্যেবাদী। হাত ছাড়ো। মিস করে ফেলেছি, খুব খারাপ মিস, ব্যাড মিস। না না না, আমার এখন এসব ভাবলে হবে না। আমার সবার আগে জানতে হবে আমার অপু গোয়েন্দাকে কে ফাঁসানোর চেষ্টা করছে। কে?
রাধে রাধে। এইরকম একটা পুজোর দিনে ঠাকুরের গান হলে বড় ভালো হতো না রে অপুমা? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। জানো তো, আমার দিদিভাই খুব ভালো গান গায়। তা তো জানি, সে যে বৌমা চুপ করে আছো কেন? গান ধরো মা। আমি যদি কখনো বাইরে কাজ করতে যাই, আমার স্বামী ঠিক আমার পাশে দাঁড়াবে। বাইরের জগৎটা খুব কঠিন। সেই কঠিন জগৎটাই যে চিনতে চাই গুরুদেব। তো শোনো একটা কথা, নারী দুর্বল। বাইরের জগতের কাঠিন্যের সঙ্গে সে লড়বে কি করে? কিন্তু বাইরের কঠিন জগতের সঙ্গে লড়াই যদি না করা হয়, তাহলে মেয়েদের দুর্বলতা কোনোদিনও কাটবে না গুরুদেব। দেখেছো তো, দেখো এই মেয়ে কেমন সমানে গুরুদেবের সঙ্গে ক্যাটস ক্যাটস করে কথা বলে যাচ্ছে। গুরুদেব প্রশ্ন করছেন, আমি যদি ওনাকে উত্তর না দিই তাহলে তো ওনাকে অসম্মান করা হবে আন্টিমান। দীপু অ্যাসিস্ট্যান্ট, সরি, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চুপ করে থাকতেই পারলাম না, সেই উত্তর দিয়ে ফেললাম। ও আবার কথার উত্তর দেবে না? ওর মধ্যে তো কথার চাষ হয়। বুঝলাম, তার মানে তুমি সংসারের জন্য ত্যাগ স্বীকার করতে চাও না, তাই তো? তাহলে বিয়ে করলে কেন? দু নৌকায় পা রেখে কিন্তু জীবন চলে না। গুরুদেব, দু নৌকায় পা দিয়ে চলবো কেন? প্রয়োজন হলে অপু সংসার আর চাকরি দুটোকেই এক নৌকায় তুলে নেবে। গুরুদেব, তাহলে কেমন হয়? দেখেছেন গুরুদেব, দেখেছেন, সমানে কথা বলেই যাচ্ছে। কিন্তু বললাম যে এই মেয়েকে থামানো খুবই মুশকিল। এই মেয়ে বাইরের জগতে স্বাদ আস্বাদন করতে শিখে গেছে। নারী জন্ম লাভ করে এটা কিন্তু গূঢ় অপরাধ। গুরুদেব, নারী জন্ম, পুরুষ জন্ম এগুলো আমি আলাদা করে ভাবি না। আমি শুধুমাত্র মনুষ্য জন্মে বিশ্বাসী গুরুদেব। আরে দূর বাবা, ইশারা কি করছো দীপু অ্যাসিস্ট্যান্ট? বলেছি না আমাকে ইশারা করবেন, আমি বুঝতে পারি না। যা বলার জোরে বলো। বাবা, এই তো দেখছি স্বামীকেই দমিয়ে রাখছে। এরপর তো রোজগার করে স্বাবলম্বী হয়ে সংসারকে লাথি মেরে চলে যাবে, তাই তো? কেন গুরুদেব, আমি সংসার ছেড়ে চলে যাব কেন? ওই তো বাবা বসে আছেন, উনিও তো উপার্জন করেন। তাছাড়া বড়দা ভাই, মেজদা ভাই, সেজদা ভাই, দীপু অ্যাসিস্ট্যান্ট সবাই তো উপার্জন করে। কই, তারা তো সংসারকে লাথি মেরে চলে যাননি। উল্টে মেয়েরা চাকরি করে উপার্জন করে সেটা সংসারে কন্ট্রিবিউট করে, তাতে সংসার ভালোভাবে চলে, সচ্ছলভাবে চলে। তাতে সংসারে আর্থিক নিরাপত্তা আসে,
সন্তান পালন করে তাদের স্বপ্ন পূরণ করে। তুমি চুপ করো মেয়ে, আর অনর্থবাদী হও তো। চুপ করো। অবলা, অপুমা গুরুদেবকে তার মনের কথা বলছে, তুমি এর মধ্যে আসছো কেন? এগুলো মনের কথা, ওর মনের কথা শুনে তো গুরুদেব মনক্ষুণ্ণ হবেন। গুরুদেব, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আপনি যদি আমার কথায় মনক্ষুণ্ণ হয়ে থাকেন, দেন আই এম ভেরি সরি। আমায় আপনি ক্ষমা করবেন, আমি খুব দুঃখিত। প্রথমবার বানিয়েছি তো, তাই খেতে যদি একটু খারাপ হয় 10-এ 0 দেবেন না যেন আমায়। কি? না না, মানে ওই যে বললাম না প্রথমবার বানিয়েছি, তাই খেতে যদি খারাপ হয় আপনি কিন্তু আমায় মুখ ফুটে বলবেন। গুরুদেব, আপনি কিন্তু আবার এটা ভাববেন না আমি প্রথমবার রান্না করেছি আর সেটা যদি খারাপ হয় তার জন্য বকুনি খাবো, সেই ভয়ে আপনাকে বলছি যে প্রথমবার রান্না করেছি, তা কিন্তু নয়। আসলে আপনার কাছে না আমি কিছু লুকোতে চাই না, তাই আর কি। গুরুদেব, আপনি খেতে শুরু করুন, লুচি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাধে 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 রাধে। দারচিনি মেশানো পায়েস গুরুদেবের মুখে ঢুকে গেছে। তারপরেই শুরু হবে দারচিনির খেল। গুরুদেবের অ্যালার্জি শুরু হয়ে যাবে আর উপর খেল খতম হয়ে যাবে। গুরুদেব, বলছি যে পায়েসটা খাওয়া যাচ্ছে তো? মানে চালটা খুব একটা শক্ত নেই তো? আর মিষ্টি ঠিক হয়েছে? তবে হ্যাঁ, মিষ্টি তো ঠিক হতেই হবে, আমি তো নিরামিষ রান্নাঘরে নুন রাখতেই দিইনি। জানেন তো গুরুদেব, একবার আমি বাবার জন্য সুজির হালুয়া বানিয়েছিলাম, তাতে না ওই চিনির বদলে আমি নুন দিয়ে ফেলেছিলাম। যদিও পরে সেটাকে আমি ওই নোনতা সুজি বলে ম্যানেজ দিয়ে দিয়েছিলাম। এই দিদি ভাই, তোর মনে আছে? আপনি খান গুরুদেব, অপু আর বক বক করবে না। এই অপু মুখে আঙুল দিল। ভালো করে যত্ন করে পেতলের হাঁড়িতে পায়েস বানাতে হবে কিন্তু। ঠিক আছে আন্টিওয়ান। এই যে আমার মুখটা যেন না পড়ে। পায়েসটা খেতে মা অবলার হাতের পায়েসের মতো হয়নি।
তবে 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 মোটামুটি সুস্বাদুই হয়েছে। আসলে মন দিয়ে কাজ করলে যে কোনো কাজই ভালো হয়। তবে তোমার সংসারে মন বসে না, এটাই বড় সমস্যা। ভালো হয়েছে খেতে। স্বামী লীলানন্দ গোসাই কখনো অসত্য কথা বলে না। এই পায়েস খেয়ে আমার মনে হচ্ছে না যে এই প্রথম তুমি পরমান্ন রান্না করলে। পায়েস মানে পরমান্ন। আমি তো রান্না করার সময় শুধুমাত্র আমার মায়ের হাতের বানানো পায়েসের কথাই মনে করেছি গুরুদেব। জানেন গুরুদেব, আমার মা খুব ভালো পায়েস বানায়। আমার মায়ের নাম তো পরমা। তাই বাবা মাঝে মধ্যে মজা করে বলে, পরমার হাতের পরমান্ন খেয়ে খুব মজা। মনে হয় শুধুমাত্র পরমান্ন নয়, পরমার হাতটাই খেয়ে ফেলি। গুরুদেব এখন আউট অফ ডেঞ্জার তো? উনি এখন একদম সুস্থই আছেন। উইকনেসটা কেটে গেলে বসতে পারবেন উঠে। অপর্ণা ম্যাডামের জন্য আপনি প্রাণ ফিরে পেলেন। বলতে পারেন আপনার প্রাণ কিন্তু ওনার কাছে ঋণী হয়ে রইল। যাও অপু, গুরুদেব ডাকছেন। বিশ্বাস করুন গুরুদেব, আমি আপনার পায়েসে দারচিনি দিইনি। আপনি উঠছেন কেন গুরুদেব? এবার কিন্তু আমি আপনাকে খুব বকে দেবো বলে দিলাম। কি বলছো কি তুমি? গুরুদেবকে বকে দেবে? ঠিকই তো বলছি, মায়েরা ছেলেদের বকতেই পারে। হ্যাঁ, বদলে উনিও আমায় বকতে পারেন। ওনাকে এখানে মানে হসপিটালে নিয়ে এসেছি। সরি গুরুদেব, আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে এখানে এনেছি। এটা আমার ভুল। পেরেছি তোমার মতো মিচ্ছু মেয়ের কান আমি ধরাতে পেরেছি। তুমি আমাকে এখানে নিয়ে এলে, তাই তো আমার প্রাণটা বাঁচলো। তা না হলে তো এই ধরাধামের মায়া কাটিয়ে আবার চলে যেতে হতো। মা, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হবে, অনেক বড়। আপনি এত কথা বলবেন না, বিশ্রাম নিন। না, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। অপু মা,
আজ আমার তোমার জন্য গর্ব হচ্ছে। তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হচ্ছে। মা বলাকে আমি বলবো যে সে খুব ভাগ্যবতী, এমন পুত্রবধূ সে পেয়েছে যে সর্বক্ষণ তার পাশে থাকবে, সে কখনো তার পরিবারের মাথা হেঁট হতে দেবে না। আর একটা কথা বলবো, তুমি সারা জীবন কি পরিবারটার পাশে থেকো। যতই তুমি স্বপ্নের কাছে পৌঁছে যাও না কেন, এই পরিবারটাকে কখনো অবহেলা করো না, কখনো না। করব না গুরুদেব। সংসার আর স্বপ্ন দুটোই আমার দু চোখের মনির মতো হয়ে থাকবে। আমি জানি তুমি তোমার কথা রাখবে। একবার কাছে এসো। অনেক বড় হও মা। উপমা, গুরুদেবকে প্রণাম কর। না বাবা, শুয়ে থাকা মানুষকে তো প্রণাম করতে নেই, তাই প্রণামটা আজ তোলা থাক। আজ আমি আপনার পায়ের নিচের মাটি স্পর্শ করে প্রণাম করলাম গুরুদেব। তবে আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি যেদিন এটা প্রমাণ করতে পারবো যে আপনার পায়েসে কে দারচিনি মিশিয়েছিল, যেদিন এটা প্রমাণ করতে পারবো যে আপনার এই এত কষ্টের দায়ী এই অপু নয়। উপমা তো জানতো যে দারচিনিতে আপনার অ্যালার্জি হয়। আর সেটাই তো, অপু তো জানে যে আমার দারচিনিতে অ্যালার্জি আছে। আর যখন জানে তখন নিশ্চয়ই খাবারেতে ওই দারচিনি মেশাবে না। আরে এটা তো আমিও নিশ্চিত, তাই তো আমি উপমাকে ক্ষমা করে দিয়েছি। কখনো যদি ভুল বোঝাবুঝি হয় ওর সঙ্গে, তাহলে কিন্তু নিজেই কথা বলে নেবে। গুরুদেব দেখো বলা মা, ভবিষ্যতেও কিন্তু তোমার সঙ্গে এই মেয়ের ভুল বোঝাবুঝির চেষ্টা করা হতে পারে। কিন্তু সেটাকে সবসময় মিটিয়ে নিতে হবে। ভুল বোঝাবুঝি বাড়তে দেওয়া একদম চলবে না, তাহলে নিজের পরিবারের বাঁধনকে অটুট রাখার যে স্বপ্ন তুমি দেখছো সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, স্বপ্ন ভেঙে যাবে। গুরুদেব, এ কথা আপনি বলছেন? আপনি? হ্যাঁ বলছি, কেন আমি বলতে পারি না? কি মনে হচ্ছে মা বাবলা, আমি বদলে গেছি? না মানে সত্যি সত্যি তো বদলেও যেতে পারি, তাই না? এমনও তো হতে পারে যে কোনো দক্ষিণা বাতাস এসে এই বুড়ো গুরুদেবের মনের অচল আয়তনকে নাড়া দিয়ে গেছে। এটা তো হতেও পারে। ভেরি গুড। তার মানে নিশ্চয়ই এরপর থেকে আপনি আর ওই ডাক্তারখানা, ওষুধপত্র, হসপিটাল এসব নিয়ে আর বায়না করবেন না। মনে থাকবে, ওষুধ খাবেন তো সময় মতো? হ্যাঁ রে বাবা। দিন তাহলে হাই ফাই। এরকম এরকম। গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন তো? আমি কিন্তু সত্যি সত্যি আপনার পায়েসে দারচিনি মেশাইনি।
দেখো মেয়ে, পায়েসে কি করে দারচিনি গেল সেটা আমি জানি না। আমি শুধু এইটুকুই বুঝি যে ঈশ্বরের অসীম কৃপা যে গুরুদেব বেঁচে ফিরে এসেছে। আজকে যদি গুরুদেবের ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তাহলে তোমাকে সারা জীবন আমি ক্ষমা করতাম না। যে এই জঘন্য কাজটা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এবার আমি উঠি। যাই গিয়ে তৈরি হয়ে দিই। হ্যাঁ গুরুদেব। মঙ্গল হোক, মঙ্গল হোক। আসুন গুরুদেব, রাধে। আসুন। সাবধান। এবার আমাকে জানতে হবে গুরুদেবের পায়েসে দারচিনিটা কে মেশালো, কে গুরুদেবকে এতটা কষ্ট দিল সেটা আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। জানতে তো আমিও চাই আন্টিমান। দীপু। হ্যাঁ বর্দা ভাই। তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বর্দা ভাই বল না। তুই তো জানিস যে ওই ব্যবসার টাকা শর্ট পড়েছে, আর 2 পাউন্ড যেদিকটা দেখতো সেখানেই কয়েক লাখ টাকা কম পড়েছে। হ্যাঁ তুই তো বললি সেদিন, এখনো হিসাব মেলেনি। অদ্ভুত কথা বলছিস দীপু, হিসেব যদি মিলতো আমি তোকে বলতাম এটা। আমি তো মহা মুশকিলে পড়েছি, বাবাকেও কিছু বলতে পারছি না। দেখ, আজকে একবার 2-এর সাথে কিন্তু এই বিষয়ে কথা বলতেই হবে। তুই ঠিকই বলেছিস বর্দা ভাই, শেষদা ভাইয়ের সাথে কথা বলতে হবে। দিদি ভাই, আমরা তোর পাশে আছি, ওর শক্ত করে একবার সত্যিটার সামনে এসে দাঁড়া। অপু, আমার যে খুব ভয় করছে রে অপু। সত্যি তোরা যে কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও ছোট্টা করবো, ছোট্টা করবো বলছি, ও কি বলছে গো, আমাকে একটু বলো না, তুমি অন্তত বলো। অপু, এই ভিডিওটা সেজ বৌদিকে দেখালেই সব বুঝতে পেরে যাবে। বল বল না, কি কি হয়েছে বল। দিদি ভাই, কি হচ্ছে তোর? তুই এখানে এসে বস। বসাও এখানে। এখানে বস, বস। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমরা জানতাম যে তোর সঙ্গে জামাইবাবুর সম্পর্কটা খুব একটা ভালো না, কিন্তু জামাইবাবু যে মুনমুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন আমরা সেটা কেউ বুঝতে পারিনি রে। তুই চিনতে পেরেছিস কে মুনমুন? ওই যে মেয়েটা আমাদের দেশের বাড়িতে গেছিল, সেই মেয়েটা। বুঝতে পারছিস তুই? ওই যে এই সেই বিটনুন যে ছবি তোলার বাহানায় আমাদের দেশের বাড়িতে গেছিল ফটোগ্রাফার সেজে, সেই মেয়েটা।
মানে সবটাই ওদের আগে থেকে প্ল্যান করা ছিল দিদিভাই? না 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 না, এসব মিথ্যে, এসব মিথ্যে। তোমরা তোমরা শুধু শুধু ওনার সম্পর্কে একটা ভুল ধারণা করছো, ওনাকে ভুল বুঝছো। উনি এরকম মানুষই নন। শেষদা ভাইকে চিনতে আর আমাদের বাকি নেই সেজগৌতী। লজ্জায় আমি তোমার সামনে দাঁড়াতে পারছি না। বাবা মা এগুলো জানতে পারলে লজ্জায় অপমানে মাথা তুলতে পারবে না। না না, বাবা মাকে দয়া করে তোমরা কিচ্ছু জানিও না, কিচ্ছু বলো না ওনাদের। যদি যদি বাবা মা ওনার সম্পর্কে এগুলো জানতে পারেন, উনি যে বাবা মার কাছে অনেক ছোট হয়ে যাবে, অনেক। দয়া করে তোমরা কেউ কিচ্ছু জানিও না, কিচ্ছু জানিও না। শেষদা ভাই অন্যায় করেছে, ও তোমাকে ঠকিয়েছে, ওর শাস্তি পাওয়া দরকার। না না, ওনাকে তোমরা শাস্তি দিও না। উনি কিচ্ছু করেননি, ওনার কোনো দোষ নেই। উনি কোনো ভুল করেননি, কোনো ভুল করেননি। ভাই, জামাই বাবু দোষ করেছেন, তুই ওনার দোষটা প্লিজ আর থাকিস না, বরং ওনার দোষটা শুধরে দেওয়ার চেষ্টা কর। দোষ? কিন্তু ভালোবাসা যে দোষের নয়। উনি হয়তো মুনমুনকে সত্যি খুব ভালোবাসেন। দিদি ভাই, মুনমুন ভালোবাসা পাওয়ার যোগ্যই না, ও একটা লোভী ফ্রড মেয়ে। দিদি ভাই, মুনমুনের মুখোশটা জামাই বাবুর সামনে খুলে দেওয়ার জন্য তোকে দরকার। কিন্তু আমি কোন অধিকারে ওনার দোষটা শুধরাতে যাব বলতে পারিস? ভালোবাসার অধিকারে দিদি ভাই, তুই যে জামাই বাবুকে ভালোবাসিস, জামাই বাবু যে তোর ভালোবাসার মানুষ। কিন্তু উনি যে মুনমুনকে ভালোবাসেন। বৈদ্যবাটি, উত্তরপাড়া, হুগলি, ওইসব অঞ্চলের কতজনকে ঠকিয়েছেন আপনি? কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি তখন থেকে? তাই উল্টোপাল্টা কথা বলছি? এই যে আপনি আগে পশ্চিম পাড়ায় ভাড়া থাকতেন, তারপর সেখানকার ভাড়া ছেড়ে আপনি এখন নন্দী পাড়ায় ভাড়া থাকেন। কি ব্যাপার মুনমুন? ওড়না, সানগ্লাস ছাড়া আপনি নাকি বাড়ির বাইরে পা রাখেন না। এসব কি মিস মুনমুন? পাবলিক জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে। পাবলিক কিন্তু কাউকে ছেড়ে দেয় না। না না, আমি এসব কিচ্ছু করিনি। সব আবার মিথ্যে কথা। আপনাকে কিন্তু পুলিশ খুঁজছে, সবাই আপনার নামে নালিশ করেছে। আপনার টিকিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আজ আপনাকে আমি হাতের মুঠোয় পেয়েছি। তা তুইপান মুখার্জি আপনাকে গাড়িটা কিনে দিচ্ছে, তাই তো? তাহলে আপনি সমীরণ সেনগুপ্তর কাছ থেকে টাকা চাইছেন কেন মিস মুনমুন? একসঙ্গে কতজন পুরুষ মানুষকে নাচাচ্ছেন বলুন তো মিস মুনমুন? আমি ঠিক করেছি আপনার একটা সুন্দর ছবি পুলিশকে দিয়ে দেব, তারপর সেটা পুলিশ স্টেশনে বাঁধিয়ে রাখা হবে, তারপর আপনাকে গড়াদের পেছনে পাঠানো হবে, আর তারপর চাক্কি পিসিং এন্ড পিসিং, পিসিং এন্ড পিসিং। না 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 না। আচ্ছা মুনমুন, একটা রফা করুন না। রফা? হ্যাঁ রফা। আপনি যদি শাস্তি পেতে না চান তাহলে একটা রফা করুন। আপনার জিনিসপত্রের থেকে কিছু জিনিসপত্র আপনি আমায় দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না আপনার কি লাগবে, কত টাকা লাগবে। আমি না সত্যি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি রফার কথা বলবেন। আপনি শুধু বলুন যে কত টাকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। কখন আসছে আমার টাকাটা? এক্ষুনি এনে দিচ্ছি। তার আগে একটু বসে চা খান।
নুন, তুমি সত্যি সত্যি ঝাল নুন। তুমি মেয়েদের নামে কলঙ্ক। হ্যাঁ, আমি অপু। তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে এরকম নোংরা ঘৃণ্য কাজ করতে? কি ভেবেছো তুমি? কল্পনাও করনি না যে এরকম একটা থাপ্পড় এসে তোমার গালে পড়তে পারে। তোমার এই স্বভাবের জন্য না কত দাম্পত্য ভেঙে গেছে। তার বেলা মুনমুন, তোমায় আমি পুলিশে দেব। না 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 মুনমুন, মহিলাদের কাজ হলো সংসারকে সুখের করে তোলা, আর তুমি একজন মেয়ে হয়ে একটা সংসার ভেঙে দিচ্ছ। তুমি কিভাবে দিনের পর দিন একটা বিবাহিত পুরুষের সঙ্গে ছলনা করতে পারো? তোমার নামে না অনেক কেস আছে। একবার পুলিশে দিলে তোমাকে সারাটা জীবন কারাগারেই থাকতে হবে। না 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 না, কিছুতেই না। আমি দই পানকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো আমি দই পানকে। জামাই বাবু ফোন করছে। আমি ফোনটা ধরবো না, ধরবো না। আমি ফোনটা কথা বলবো না। আমি কথা তুমি বলবে। ফোনটা রিসিভ করে স্পিকারে দাও। ধরো ফোনটা। হ্যালো। ইয়েস ডার্লিং, গাড়ি মেলায় যাবো। আমি এক্ষুনি পৌঁছে যাবো। তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসছি, রাখছি এখন। টাটা। এবার আমাকে প্লিজ ছেড়ে দাও। এতই সহজ? আগে কদিন শ্রীঘর থেকে ঘুরে এসো, তারপর তো। অফিসার। হ্যাঁ ম্যাডাম, এবার বলুন। এই সেই কালপ্রিট। মুনমুন এরকম করতেই পারে না। মুনমুন মোটেই এরকম মেয়ে না। আমি জানি তোরা প্রত্যেকে মিথ্যে কথা বলছিস। বাহ শেষদা ভাই, বাহ বাহ। আমরা তোর নিজের ভাই বোন, তুই আমাদেরকে মিথ্যেবাদী বলছিস। আর ওই মুনমুন একটা বাইরের মেয়ে, ঠকিনি, ওকে তুই সত্যবাদী ভাবছিস। এটা তো উনি ভাবছেন না ছোট ঠাকুরপো। এটা ওনাকে দিয়ে ওনার মনের ভালোবাসা বলাচ্ছে। আমি তো প্রথম থেকেই বুঝেছিলাম যে আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোবাসেন না। কিন্তু সেটা তো আপনি আমাকে প্রথমেই বলতে পারতেন, বলুন। তাহলে তো আমি আপনার আর আপনার ভালোবাসার পথ থেকে সরে যেতাম, আপনার জীবন থেকে সরে যেতাম। না সেজ বৌদি, তুমি কেন সরে যাবে? শেষদা ভাই শুধুমাত্র তোমাকে ঠকায়নি, শেষদা ভাই আমাদের পুরো পরিবারকে ঠকিয়েছে, বাবা মাকে ঠকিয়েছে। তুই আমাদের মা অবলা মুখার্জির ছেলে হয়ে এই কাজটা কি করে করতে পারলি শেষদা ভাই? আর কি ছিল না তোর জীবনে? কিসের অভাব ছিল তোর? কি ছিল না সেটা শুধুমাত্র আমি জানি দীপু। আজকে মুনমুন নয় রে, আজকে তোরা তোরা প্রত্যেকে আমাকে ঠকাচ্ছিস। কারণ আমি শিওর যে মুনমুনের কোনো দোষই নেই। তোরা তোরা প্রত্যেকে মিলে মুনমুনকে ট্র্যাপ করেছিস, ফাঁসিয়েছিস ওকে। মুনমুন আমাকে কখনো ঠকাতে পারে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই তোর ধারণা নিয়ে থাক। আমরা বাবা মায়ের সাথে কথা বলি, দেখি ওনারা কি বলে। না দেবু, প্লিজ তুই বাবা মাকে কিচ্ছু বলিস না। বাবা জানতে পারলে আমাকে ত্যায্যপুত্র করবে। ওরা মুনমুনের বিষয়টা কিছুতেই মেনে নেবে না। ছি শেষদা ভাই, ছি, তোর এতটুকুও লজ্জা করছে না? না, এত কিছু করার পরেও তুই চোখ তুলে এসব কথা বলতে পারছিস? তুই এতটা হার্টলেস? এতটা অন্ধ, এতটা বোকা? তুই তো হিরে ফেলে কাচের পেছনে ছুটে বেড়াচ্ছিস রে। ছি শেষদা ভাই,
তুই তো আসল ভালোবাসা আর নকল ভালোবাসার মধ্যে পার্থক্যই জানিস না। ছি, চুপ করো তোমরা, চুপ করো, চোরটা করবো। চুপ করো, দয়া করে তোমরা চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আমি ওনার নামে আর খারাপ কথা সহ্য করতে পারছি না। দেখ দেখ একবার দেখ, তুই কাকে অবহেলা করেছিস সেটা দেখ। তুই একা একা থাকার যোগ্য, তুই কারোর সাথে থাকার যোগ্যই না, তুই কাউকে ডিজার্ভ করিস না। সেটা বৌদি চলো, অপু চলো, বর্ষায়। দীপু, দীপু, বাবা আমাকে কিছু বলিস না প্লিজ, প্লিজ ওদের কিছু বলিস না ভাই। আমি কিন্তু, আমাকে সুইসাইড করতে হবে। না 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 না, আপনি এই ধরনের কথা বলবেন না, দয়া করে আপনি এরকম কিছু করবেন না, দয়া করে করবেন না। বাবা মাকে কেউ কিচ্ছু বলবে না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমিও মরে যাব। বর্ষা, ছোট ঠাকুরপা, তোমরা তোমরা আমার কথাটা শোনো। উনি যা করেছেন ওনার নিজের বুদ্ধিতে করেছেন। আর এখন আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। দিদি ভাই, কি করবি তুই বল? জানি না। দিদি ভাই দাঁড়া। সত্যি শেষদা ভাই, সত্যি আজকে তোকে নিজের দাদা বলে ভাবতে আমার লজ্জা করছে। ছি ছি ছি। ওরে বাবা, তো সর্দি তো দিদির হয়েছে, তুমি হাঁচি দিচ্ছ কেন? না মানে অনেকক্ষণ ধরে একসঙ্গে রয়েছি তো, একজনের সর্দি হলে আরেকজনেরও হয়, যমজ বোন তো। হ্যাঁ, কি যমজ বোন কবে থেকে হলে? সেই তো যমজ বোন কবে থেকে হলাম? আগের জন্মে আমরা যমজ বোন ছিলাম। সে কি অপু, তুমি তোমার আগের জন্মের কথাও জানো? হ্যাঁ, ও যা মেয়ে, সে আগের জন্ম কেন 7 জন্মের আগের কথাও জানে। তা হ্যাঁ গো মেয়ে, তুমি তো এত কিছু জানো। তোমার দিদির সাজগোজের কারণটা জানো না? জানি তো। আমি বলেছিলাম দিদিভাইকে সাজগোজ করতে। আসলে ওকে তো খুব মিষ্টি দেখতে, তাই আমি বললাম যে আয় দিদিভাই আমার কাছে আয়, আমি তোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, তোকে আরো মিষ্টি লাগবে। তার দিদিভাইকে এরকম মিষ্টি করে সাজানোর কারণটা কি? কারণ ওই তো জানেন তো আন্টিওয়ান, জামাইবাবু তো খুব রাগী, সারাটাক্ষণ দিদিভাইয়ের ওপর রাগ করে থাকেন। তাই ভাবলাম ওকে একটু মিষ্টি করে সাজিয়ে দিলে জামাইবাবু হয়তো খুশি হবেন। তা অপু, তোমার জামাইবাবুটি এখন কোথায় জানো কিছু? কেন বড় ওকে বাড়িতেই তো ছিল। না গো মা, আমি তো এই দেখে আসলাম, ঘরে তো নেই। খালেদা অফিসে গেছে। না না, অফিস তো যায়নি, ও কালকেই ছুটি চেয়েছিল, ছুটি নিয়েছে, বলেছিল যে কি কাজ আছে তাই আসতে পারবে না। সুপর্ণা, হ্যাঁ গো বলছি, দই পায়ন কোথায় গেছে, কি বৃত্তান্ত কিছু জানো? আরে বলো, তোমার বর কোথায়? তো কোনো অন্যায় করেনি,
শুধুমাত্র আমাকে ভালোবেসেছে। সুপর্ণা আমার জীবনে আসার পর থেকে আমি সুখী নই দীপু, একদম সুখী নই। কি হলো, কি ভাবছো? দইফাইন কোথায় তুমি জানো না? হ্যাঁ, না উনি কোথায় আমি ঠিক জানি না। আসলে উনি তো আমায় কখনো কিছু বলে যান না, তাই ওনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কিচ্ছু জানো না তো কি হয়েছে? একটা ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো কোথায় আছে। করো ফোন। আমি ওনাকে ফোন করব? ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, আমি কতবার ট্রাই করলাম। এই ছেলেটাকে নিয়ে সত্যি আমি আর পারছি না। সুপর্ণা তুমি, আচ্ছা ছাড়ো, আমি দেখছি আরেকবার ফোনে ট্রাই করে। যাও ঘরে যাও, সেজে বৌমা ঘরে যাও, গিয়ে মুখের এই কালি ঝুলিগুলো মুছে এসো, যাও। আর একটা কথা শোনো, এই কালি ঝুলি না মাখলেও না তোমাকে দেখতে সুন্দর লাগে, তুমি দেখতে এমনিতেই মিষ্টি, বুঝেছো? যাও। আয় দিদি ভাই, চল। মা, কি ভাবছেন আপনি? আপনার কি মনে হচ্ছে যে ওরা যা বলছে সব মিথ্যে কথা? আপনার মনে কি সন্দেহ হচ্ছে? আমার মনে কিন্তু ভীষণ সন্দেহ হচ্ছে। যা চলে গেল, আমার কথা কি কোনো কাজ হলো? মানে মায়ের মনে কি কোনো প্রভাব পড়লো? কি জানি, কিছুই তো বুঝতে পারলাম না। সত্যি মাকে বোঝানো ভীষণ কঠিন। কিন্তু অপু যা খুশি বলুক না কেন, যা খুশি বলে ম্যানেজ দিক না কেন, আমার কিন্তু মনে হচ্ছে ওর কথার মধ্যে একটা ভুলভুলাইয়া আছেই আছে। আর আমাকে সেটা জানতেই হবে, আমাকে জানতেই হবে অপু ঠিক কি খিচুড়ি পাকা। আচ্ছা অপু, তুমি তো সবার ব্যাপারে চিন্তা করছো, নিজের ব্যাপারে ভাববে না কিছু? সবাই আর আমি কি আলাদা? মানুষ কখনো তার পরিবারের থেকে আলাদা হয় না। কিন্তু অপু, একটু তো তোমাকে ভাবতেই হবে নিজের ব্যাপারে। দেখো, আজকে তোমার কোচিং ক্লাস ছিল, তুমি গেলে না, কিন্তু কাল কিন্তু কোচিং ক্লাসে যেতেই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে বলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ? পড়াশোনাটাকে একটু সিরিয়াসলি নিতে হবে অপু, আর কিন্তু বেশি সময় নেই। কালকে কোচিং ক্লাসটায় যেতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় গোল্লা পাবে বলে দিলাম। কি ব্যাপার বলো তো, আজকে আমার অপু গোয়েন্দার কি হয়েছে? হ্যাঁ, আমি বললাম পরীক্ষায় গোল্লা পাবে, তাও আমার কাছে তেড়ে এলো না। হ্যাঁ, সিরিয়াস কিছু ভাবছো নাকি? কি হলো অপু, কি ভাবছো? ভাবছো এই কোচিং এ পড়াশুনো করে আদৌ তোমার লাভ হবে কিনা, তাই তো? মানে তুমি কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে পারবে কিনা? দেখো অপু, সমস্ত কিছু কিন্তু আমি প্ল্যান করে নিয়েছি, একদম টেনশন করবে না। এই দেখো, বিশ্বকর্মা পুজোর দিন তো আমাদের কলকাতার শোরুমটা ওপেন হচ্ছে, তখন আর কলকাতায় গিয়ে থাকতে কোনো সমস্যা হবে না, বুঝলে? তুমি বলবে তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে? আন্টিবানকে মিথ্যে কথা বলতে আমার সমস্যা হবে দীপু বাবু? মিথ্যে যে খুব মারাত্মক, তুমি দেখলে না? এতদিন ধরে জামাইবাবু আমার দিদি ভাইকে, বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে এলেন। উনি মিথ্যে কথা বলে মুনমুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কি লাভ হলো তাতে? আমার দিদি ভাইয়ের জীবনটা তো হেল হয়ে গেল। না, মিথ্যে কথা বলে লুকিয়ে আমি কোনো কিচ্ছু করতে পারবো না। কিন্তু অপু, মাকে জানিয়ে করলে মা যদি পারমিশন না দেয়? দেখো অপু,
নিজের স্বপ্ন পূরণ করার জন্য কখনো কখনো অসত্যের আশ্রয় নিতে হয়। আর আমি তো তোমার পাশে আছি। জানি, আমি জানি তুমি আমার পাশে আছো। আমি খুব লাকি তুমি আমার সাথে আছো। কিন্তু আন্টিওয়ান, আরে বাবা, ভবিষ্যতে মা ঠিক তোমায় চাকরি করার অনুমতি দেবে, তুমি দেখো। আমি সেই অনুমতির অপেক্ষাই করব। অপু, তুমি চাকরির পরীক্ষায় পাশ করে সেই চিঠিটা নিয়ে তুমি মার সামনে দাঁড়িও, তুমি দেখো মা না করতে পারবে না তোমাকে। কিন্তু আন্টিওয়ান যদি তখন আমায় জিজ্ঞেস করেন যে আমায় মিথ্যে কথা কেন বললে, কি বলবো আমি? আমার তো কোনো উত্তর থাকবে না। না, ওনাকে মিথ্যে কথা বলে আমি আর কষ্ট দিতে চাই না। এমনিতেই ওনার মনের গভীরে একটা ক্ষত রয়ে গেছে, যেটা আর কোনোদিনও শুকোবে না। তুমি কি কুকুর কথা বলছো? হ্যাঁ, আমি খুকুর কথাই বলছি। সেই ক্ষতর কথা আমি আর আন্টিওয়ানকে কোনোদিনও মনে করিয়ে দিতে চাই না। মার পক্ষে কুকুর ক্ষতটা কখনোই ভোলা সম্ভব না। ভুলবেন? আচ্ছা, খুকুর মৃত্যুর জন্য যারা দায়ী তারা কি শাস্তি পেয়েছিল? না। কেন? তারা কেন শাস্তি পায়নি? ওই বদমাইশ ছেলেগুলো খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে বিলং করে, খুব প্রভাবশালী পরিবারের ছেলে ওরা। কিন্তু তারা যদি শাস্তি পায় তাহলে আন্টিওয়ানের মনের ক্ষতটা একটু হলেও শুকোবে। আমি তো বললাম সেটা সম্ভব না অপু। ওরা তখনই শাস্তি পায়নি, আর এখন কি শাস্তি পাবে? কেস তো কবেই ক্লোজ হয়ে গেছে। কেস না হয় আবার রিওপেন করা হবে? না, একদম না। দীপু, দীপু। হ্যাঁ 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 বর্দা ভাই, শোন না, আমি ও তুমিও এখানে? বলছিলাম বাবা একটু ডেকেছে বুঝলি, ওই কলকাতা শোরুমের ওপেনিং নিয়ে একটু কথাবার্তা বলবে বোধহয়। আচ্ছা, এই ব্যাপারে তুই একটু আয়। হ্যাঁ তাহলে হ্যাঁ আসলাম আমি। হ্যাঁ তুই যা, আমি আসছি। অপু, এখন শুধু তোমার পড়াশুনো আর মেন্সের পরীক্ষা, এটা ছাড়া তুমি কোনো ব্যাপারে ভাববে না। এটা আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম। অপু শুধুমাত্র কখনোই